কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। ওকে, কী পড়বো আমরা আজকে ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল 29 পড়ছি। আগের চ্যাপ্টারগুলো আমরা ভালো করে বুঝে বুঝে পড়েছি। আজকে পড়বো কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। ওকে, কালচারাল মানে এডুকেশনাল মানে শিক্ষামূলক, শিক্ষাগত যে অধিকার, ভারতবাসীর যে অধিকার, সাংস্কৃতিক আর শিক্ষামূলক যে অধিকার। চলো নাম্বার 1 ভালো করে পড়ো, খুব ভালো করে, প্রচুর প্রশ্ন আসে এখান থেকে। আর এই 29-30 পড়লে 25-26 একটু গুলিয়ে যায়। নাম্বার 1, প্রোটেকশন অফ ইন্টারেস্টস অফ মাইনরিটিস, অর্থাৎ মাইনরিটিসদের যে স্বার্থ তার প্রোটেকশন। Article 29 provides that any section of citizen residing in any part of India having a distinct language, script or culture of its own shall have the right to conserve the same. Article 29 কি বলছে যে ভারতবর্ষের নাগরিকদের কোনো অংশে যদি তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি বা স্ক্রিপ্ট মানে লেখা, লিপি থেকে থাকে, তাহলে তারা সেটা রক্ষা করতে পারবে, সেটা রক্ষা করার অধিকার তাদের আছে। ফার্দার, নো সিটিজেন শ্যাল বি ডিনাইড অ্যাডমিশন ইনটু এনি এডুকেশনাল ইনস্টিটিউশন মেনটেন্ড বাই দ্য স্টেট অর রিসিভিং এড আউট অফ দ্য স্টেট ফান্ডস অন গ্রাউন্ডস অনলি অফ রিলিজিয়ন, রেস, কাস্ট অর ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কোনো নাগরিক কোথাও যদি ভর্তি হতে চায় কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে, যে ইনস্টিটিউশনটা কোনো সরকার দ্বারা প্রতিপালিত হয়, চালিত হয়, ঠিক আছে, সেরকম একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে কোনো নাগরিক যদি ভর্তি হতে যায়, তাকে কেবল তার ধর্ম, জাতি, কাস্ট এবং ভাষার কারণে বাদ দেওয়া যাবে না। অর্থাৎ তোমরা কালকেয়াকে মনে আছে? কালকেয়া কে? বাহুবলীর ভিলেন। কালকেয়া একটা ভাষায় কথা বলছিল। কালকেয়ারা ওই ভাষাটা যদি বলে যে আমরা এই ভাষায় কথা বলবো, হ্যাঁ, তাহলে ওই ভাষায় তারা কিন্তু কথা বলার অধিকার রাখবে এবং ওই ভাষাটা যাতে বজায় রাখতে পারে, ওই ভাষাটা যাতে চালু রাখা যায়, সেই অধিকার তাদের স্বীকৃত হবে। এটা 1 নম্বর। সেকেন্ড কি, কাউকে তার রেস, কাস্ট, রিলিজিয়ান এবং ল্যাঙ্গুয়েজ এই জন্যে কোনো সরকারি চালিত স্কুল থেকে বাদ দেওয়া যাবে না, ভর্তি করা যাবে না, ভর্তি করা থেকে বাদ দেওয়া যাবে না। তাহলে আর্টিকেল 29 দুটো পার্ট আমরা পড়লাম। প্রথমটা কি? প্রথমটা একটা গোষ্ঠী সম্বন্ধে বলা হচ্ছিল। কোনো গোষ্ঠীর যদি বিশেষ ভাষা, বিশেষ লিপি, এরকম থাকে, তাহলে তারা সেটা রক্ষা করতে পারবে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হচ্ছে? কোনো ব্যক্তি সম্বন্ধে বলা হচ্ছে, কোনো মানুষ, ব্যক্তি, নাগরিক যদি কোথাও ভর্তি হতে চায়, যে প্রতিষ্ঠানটা ভর্তি হতে চাইছে সেটা যদি সরকার দ্বারা চালিত হয়, তাহলে শুধু জাতি, ধর্ম, ভাষার কারণে তাকে বাদ দেওয়া যাবে না। আর্টিকেল 29 গ্র্যান্টস প্রোটেকশন টু বোথ রিলিজিয়াস মাইনরিটিজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লিঙ্গুইস্টিক মাইনরিটিজ। খুব ভালো করে শোনো। প্রথমে আমরা আর্টিকেল 29 কি পড়েছিলাম মনে আছে? এনি সেকশন অফ দ্য সিটিজেন। কোথাও বলেনি কিন্তু সেটা মাইনরিটি হতে হবে। যে কোনো সেকশান, সিটিজেনদের যে কোনো সেকশানের জন্যেই সেটা সত্যি। আবার বলছি, প্রচুরবার পরীক্ষায় আসে, আর্টিকেল 29 কিন্তু কখনোই মাইনরিটি নিয়ে কথা বলে না, বলে এনি সেকশন অফ সিটিজেন। ক্লিয়ার? দেখো, আর্টিকেল 29 গ্র্যান্টস, তারপরে আমি পড়ি, প্রোটেকশন টু বোথ রিলিজিয়াস মাইনরিটিজ অ্যাজ ওয়েল অ্যাজ লিঙ্গুইস্টিক মাইনরিটিজ। অর্থাৎ যে মাইনরিটিসদের প্রোটেকশন আর্টিকেল 29 দেয়, সেটা যে কেবল ধর্মীয় মাইনরিটিসের ক্ষেত্রেই হবে এরকম নয়। অর্থাৎ জৈন, বুদ্ধ, মুসলমান, হিন্দু এরকম ভাগ হবে প্রোটেকশনের ক্ষেত্রে, তা না। ভাষার ভাগও হতে পারে। অর্থাৎ গোন্দ একটা উপজাতি, ভারতের সর্ববৃহৎ উপজাতি, তাদের ভাষাও প্রোটেক্টেড হবে। টোডা, কোটা এইসব যে উপজাতি, তাদের ভাষাও প্রোটেক্টেড হবে। আর আমাদের সাঁওতালিদের কি ভাষা আছে? অলচিকি, সেটাও প্রোটেক্টেড হবে। ওকে, চলো। আর্টিকেল 29 গ্র্যান্টস প্রোটেকশন দুটোতেই। হাউএভার, সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট দ্য স্কোপ অফ দ্য আর্টিকেল ইজ নট নেসেসারিলি রেস্ট্রিক্টেড টু মাইনরিটিজ অনলি,
অ্যাজ ইট ইজ কমনলি অ্যাজিউম টু বি। অর্থাৎ প্রোটেকশনের কথা বললেই আমাদের মনে কী ভাসে, যে মাইনরিটিসদের প্রোটেকশন। এরকম কোনো মানে নেই, সুপ্রিম কোর্ট একবারও বলছে না, সুপ্রিম কোর্ট যেটা বলছে যে এরকম একবারও ভেবো না যে এটা কেবল মাইনরিটিসদের প্রোটেকশন দেবে, এটা এনি সেকশন বলছে, সেকশন অফ সিটিজেন, ঠিক আছে, সকলকেই এটা প্রোটেক্ট করবে। হেন্স দ্য পলিটিক্যাল স্পিচেস, দেখো নেক্সট কী বলছে, সুপ্রিম কোর্ট অলসো হেল্ড দ্যাট, সুপ্রিম কোর্ট আরও বলছে দ্য রাইট টু কনজার্ভ দ্য ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং দ্য রাইট টু অ্যাজিটেট ফর দ্য প্রোটেকশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কোনো ল্যাঙ্গুয়েজকে রক্ষা করার বা কনজার্ভ করার যে অধিকার, তার মধ্যে কি আছে, সেই ভাষা নিয়ে আন্দোলনেরও অধিকার আছে। অর্থাৎ হেন্স দ্য পলিটিক্যাল স্পিচেস অর প্রমিসেস মেড ফর কনজারভেশন অফ ল্যাঙ্গুয়েজেস অফ এ সেকশন অফ দ্য সিটিজেন ডাজ নট অ্যামাউন্ট টু করাপ্ট প্র্যাকটিস আন্ডার RPA 1951। অর্থাৎ ভাষার অধিকার আছে মানে সেই ভাষাটা রক্ষা করার অধিকার আছে, এবং ভাষাটা রক্ষা করার জন্য যদি আন্দোলন করতে হয়, রাস্তায় নামতে হয়, সেই অধিকারটাও স্বীকৃত। অর্থাৎ RPA-তে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951-এ MP MLA-দের বা এমপিদের কি করে বরখাস্ত করা হবে বা এমপিদের রিমুভাল সম্বন্ধে কিছু পয়েন্ট আছে, কিছু ক্রাইটেরিয়া আছে। তাতে বলেছে ওরা যদি কোনো খারাপ কথা বলে, কারোর সম্বন্ধে ডিরোগেটরি মন্তব্য করে, কোনো জাতি ধর্ম বর্ণ সম্বন্ধে, ধর্ম নিয়ে কোনো উস্কানিমূলক আচরণ করে, যদি কোনো জায়গায় লোক খেপিয়ে দেয়, তাহলে কিন্তু তাদের মেম্বারশিপ চলে যাবে। যদিও সুপ্রিম কোর্টের বক্তব্য যে ভাষা নিয়ে যদি কোনো আন্দোলন কেউ করে, তাকে কিন্তু তুমি সেই কারণে মেম্বারশিপ থেকে খারিজ করতে পারো না। অর্থাৎ ভাষা নিয়ে আন্দোলনটা সুপ্রিম কোর্ট গ্রহণ করলো, বহাল রাখলো। রাইট অফ মাইনরিটিজ টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন। আর্টিকেল 30 গ্র্যান্টস দ্য ফলোয়িং রাইটস টু মাইনরিটিজ whether রিলিজিয়াস অর লিঙ্গুইস্টিক। আর্টিকেল 30 কী বলছে, যে মাইনরিটিসদের রাইটস নিয়ে এডুকেশনাল ইনস্টিটিউশনের অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যে রাইটসগুলো, সেইগুলো আর্টিকেল 30 বিধৃত করে, ব্যাখ্যা দেয়। আর্টিকেল 30 গ্র্যান্টস দ্য ফলোয়িং রাইটস টু মাইনরিটিজ whether রিলিজিয়াস অর লিঙ্গুইস্টিক। যে কোনো ধরনের ভাষাভিত্তিক হতে পারে অথবা ধর্মীয় হতে পারে, ক্লিয়ার। তাদের অর্থাৎ এরকম কোনো মাইনরিটিসদের ক্ষেত্রে কি কি অধিকার আছে। 1 নাম্বার, অল মাইনরিটিস শ্যাল হ্যাভ দ্য রাইট টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন অফ দেয়ার চয়েস। অর্থাৎ সেই কালকেয়া বাহুবলীর যে দুশ্মন, সে যদি ভাবে যে আমি ওই কুণ্ড মুন্ডা কী বলছিলি, এটা রাহুল কী বললি, নিম্না, ওই ভাষার যদি স্কুল তৈরি করবে, ওই স্কুল চালাবে, তাহলে সেই অধিকারটা আছে। হ্যাঁ। সেকেন্ড, দ্য কম্পেনসেশন অ্যামাউন্ট ফিক্সড বাই দ্য স্টেট for the compulsory acquisition of any property of a minority education institution shall not restrict or abrogate the right guaranteed to them। অর্থাৎ সরকার যদি এরকম কোনো মাইনরিটিদের যে প্রতিষ্ঠান আছে, তার যে প্রপার্টি, সেই প্রপার্টিটা দখল করে নেয়, হ্যাঁ, অবশ্য ক্ষতিপূরণ দিয়ে, কিন্তু তার মানেটা এইটা দাঁড়ায় না যে তাদের অধিকারটা ছিনিয়ে নেওয়া হলো। ক্লিয়ার। দিস প্রভিশন ওয়াজ অ্যাডেড বাই 44th Amendment Act 1978 টু প্রোটেক্ট দ্য রাইট অফ মাইনরিটি ইন দিস রিগার্ড। এইটা কবে সংযুক্ত হয়েছে? 44তম সংবিধান সংশোধনীতে, যেটা 1978 সালে এসেছিল। দ্য অ্যাক্ট ডিলিটেড দ্য রাইট টু প্রপার্টি অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইটস। এটা ফান্ডামেন্টাল রাইটস হিসেবে রাইটটাকে ডিলিট করে দেয় আর্টিকেল 31-এ। সি, ইন গ্র্যান্টিং এড, এই যে আমরা আজকে 30 পড়ছি, তারপরে 31 পড়ব, ABC পড়ব, এগুলো পরবর্তীকালে খুব বড় বড় বিবাদ বিসম্বাদের সূচনা তৈরি করবে যখন আমরা DPSP পড়ব তার সাথে, সুতরাং ভালো করে মুখস্থ করো। সি, ইন গ্র্যান্টিং এড দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি এডুকেশনাল ইনস্টিটিউশন ম্যানেজড বাই মাইনরিটি। অর্থাৎ অনুদান দেওয়ার সময় সরকার কখনোই কিন্তু মাইনরিটিদের মধ্যে ভেদাভেদ করবে না। দাস the protection under Article 30 is confined only to minorities and does not extend to any section of citizen as under Article 29। 29-এর সাথে 30-এর তফাৎ কি? 30-এ কিন্তু মাইনরিটিদের প্রোটেকশন সম্বন্ধে কথা বলা হচ্ছে, 29-এ কি বলা হয়েছিল? এনি সেকশন অফ সিটিজেন। মনে থাকবে 30-এ 29-এর তফাৎ। 30-এ কিন্তু স্পষ্ট মাইনরিটির কথা বলা হয়েছে। মাইন্ডেড মাইনরিটি কিন্তু রিলিজিয়াস নয় কেবল, লিঙ্গুইস্টিক অলসো।
However, the term minority has not been defined anywhere in the constitution. একটা ছোট্ট স্টেটমেন্ট পড়ে দেবে, minority was elaborately or in detail classified in constitution, তাহলে স্টেটমেন্টটা ভুল হয়ে যাবে। কনস্টিটিউশনের কোথাও মাইনরিটি সম্বন্ধে কিন্তু কোনো ডেফিনেশন দেয়া নেই। The right under Article 30 also includes the right of a minority to impart education to its children in its own language. Article 30 কি বলে, যে কোনো ভাষায় সেই বাচ্চাদের মাতৃভাষা অর্থাৎ মাতৃভাষায় শিক্ষা দেওয়ার ব্যাপারের যে অধিকার, সেই বিষয়ে আর্টিকেল 30 কথা বলে, উল্লেখ করে। হ্যাঁ, কীভাবে বলে? ইনস্টিটিউশন দ্যাট সিক রেকগনিশন অ্যাজ ওয়েল অ্যাজ, আচ্ছা, মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউশন আর 3 টাইপস, 3 ধরনের মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউশন আছে। ইনস্টিটিউশন দ্যাট সিক রেকগনিশন অ্যাজ ওয়েল অ্যাজ এড ফ্রম স্টেট সেই প্রতিষ্ঠানকে রেকগনাইজ করে যে হ্যাঁ এইরকম একটা প্রতিষ্ঠান চলছে, তাদের স্টেটের রেজিস্ট্রেশন আছে এবং স্টেট থেকে তাতে এডও যায়, সাহায্যও যায়। 2, ইনস্টিটিউশন দ্যাট সিক অনলি রেকগনিশন ফ্রম স্টেট অ্যান্ড নট এড, স্টেটে রেজিস্ট্রেশন করানো আছে কিন্তু স্টেট কোনো সাহায্য দেয় না। 3, ইনস্টিটিউশন দ্যাট নাইদার সিক রেকগনিশন নর এড ফ্রম দ্য স্টেটে তার কোনো রেকগনিশনও নেই আর স্টেট থেকে কোনো সাহায্যও আসে না। ওকে, 3 ধরনের মাইনরিটি ইনস্টিটিউশনকে ভাগ করা হয়েছে। The institutions of first and second type are subject to the regulatory power of the state with regard to syllabus, prescription, academic standards, discipline, sanitation, employment of teaching staff and so on. অর্থাৎ স্টেটের রেকগনিশন হয়েছে, স্টেট থেকে সাহায্য যাক বা না যাক, এরকম প্রতিষ্ঠানগুলোর টিচারদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সিলেবাস তৈরির ক্ষেত্রে, কোনটা কিভাবে পড়ানো হবে, কোন মিডিয়ামে পড়ানো হবে, স্কুলের পায়খানার ব্যবস্থা আছে, স্যানিটেশনের ব্যবস্থা আছে, হাত ধোয়ার ব্যবস্থা আছে, এই সমস্ত কিছু কিন্তু স্টেট নজর দেবে, স্টেট কন্ট্রোল করবে। দ্য ইনস্টিটিউশন অফ থার্ড টাইপ আর ফ্রি টু অ্যাডমিনিস্টার দেয়ার অ্যাফেয়ার্স বাট সাবজেক্ট টু অপারেশন অন জেনারেল লজ লাইক কন্ট্রাক্ট ল, লেবার ল, ইন্ডাস্ট্রিয়াল ল, ইকোনমিক রেগুলেশন অ্যান্ড সো অন। 3 নম্বর যে টাইপটা আছে, অর্থাৎ স্টেট থেকে কোনো এডও নেয় না আর স্টেট রেকগনাইজও করে না, এরকম ধরনের ইনস্টিটিউশনগুলোতে কিন্তু স্টেট এত বেশি মাথা ঘামায় না। অর্থাৎ কে ওখানটায় চাকরি পাওয়ার কী নিয়ম, কি পড়ানো হবে, কি সিলেবাস, কি স্যানিটেশন, কিন্তু জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে স্টেট নাক গলাবে। অর্থাৎ তুমি সেখানটায় ধরা যাক 50টা লোককে কাজের জন্য রেখেছো কি 30টা লোককে কাজের জন্য রেখেছো স্কুল, কিন্তু তাদের ভালো করে মাইনে দাও না, তাদেরকে খুব অত্যাচার করো, তাদেরকে খাটাও, তাদের ঠিকঠাক শারীরিক যে যদি খারাপ হয়ে যায় তার জন্য ছুটি দাও না, তখন কিন্তু স্টেট ইন্টারফেয়ার করবে। অর্থাৎ হ্যাঁ, লেবার ল, কন্ট্রাক্ট ল, হ্যাঁ এইসব স্টেটগুলো জেনারেল লগুলো কিন্তু স্টেট খেয়াল করবে, যতই তুমি স্টেটের থেকে এড না নাও বা স্টেটের কাছে আনরেকগনাইজড থাকো। সেক্রেটারি অফ মালাঙ্কারা সিরিয়ান ক্যাথলিক কলেজ কেস 2007, The Supreme Court has summarized the general principles relating to establishment and administration of minority education institutions in the following way. এই নিচের যে কিছু ব্যবস্থা বলেছে সেগুলোর মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউশন কীভাবে তৈরি হবে সে সম্বন্ধে বলেছে। ওকে, তোমরা সেগুলো পড়ে নেবে, আমি তোমাদেরকে পড়বো না, খুব সহজ। রাইট কনফার্ড অন মাইনরিটিজ আন্ডার আর্টিকেল 30 is only to ensure equality with the majority and not intended to place the minorities in a more advantageous position vis-a-vis majority. আর্টিকেল 30-এ মাইনরিটি ইনস্টিটিউশনে যে কিছু রাইটসগুলো দেওয়া হয়েছে সেই রাইটসের উদ্দেশ্য এই নয়, কেবল তার উদ্দেশ্য কেবল এইটা যে তারা যেন মেজরিটিদের সাথে সমান সমান সুযোগ পায়, এরকম উদ্দেশ্য নয় যে মেজরিটিদের চেয়ে তারা বেশি সুযোগ পাবে। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ আর্টিকেল 30 বলছে যে মাইনরিটি বলে তুমি ভেবো না তুমি কম সুবিধে পাবে, তুমি ইকুয়াল সুবিধে পাবে, কিন্তু তার মানে এই নয় যে তুমি বেশি সুবিধে পাবে মেজরিটিদের তুলনায়। ক্লিয়ার? চলো, দেয়ার ইজ নো রিভার্স ডিসক্রিমিনেশন ইন ফেভার অফ মাইনরিটিস। কোনো জায়গায় মাইনরিটিসদের বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় মেজরিটির তুলনায়, সেটাকে কি বলছে? রিভার্স ডিসক্রিমিনেশন। রিভার্স ডিসক্রিমিনেশনের কোনো ব্যাপার এখানে নেই। দ্য জেনারেল লজ অফ দ্য ল্যান্ড রিলেটিং টু ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল সিকিউরিটি, সোশ্যাল ওয়েলফেয়ার, পাবলিক অর্ডার, মরালিটি, হেলথ, স্যানিটেশন, ট্যাক্সেশন এটসেট্রা অ্যাপ্লিকেবল টু অল উইল ইকুয়ালি অ্যাপ্লাই টু মাইনরিটি ইনস্টিটিউশন অফ অলসো।
অর্থাৎ এই সব বিষয়গুলো, হ্যাঁ, পাবলিক অর্ডার, হেলথ, জেনারেল রুলস, এগুলো কিন্তু সকলের ক্ষেত্রে একই রকমভাবে প্রযোজ্য হবে। 3 নাম্বার, দ্য রাইট টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন ইজ নট অ্যাবসোলিউট। অ্যাজ ইউজুয়াল কোনো রাইটই অ্যাবসোলিউট নয়, যে চরম বলেই কোনো কিছু অধিকার নেই। সব অধিকারেরই কিছু কিছু কোয়ালিফিকেশান আছে, কিছু কিছু শর্ত আছে, যে শর্তগুলো ফলো করতে হবে, প্রভিশনগুলো ফলো করেই রাইটসটাকে এনজয় করতে হবে। নট ডাজ ইট ইনক্লুড দ্য রাইট টু ম্যাল অ্যাডমিনিস্টার। এবং খুব ভালো করে শোনো, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন মানে মানে ফাংশন মানে, আর ম্যাল ফাংশন মানে, ফাংশন মানে কাজ করা, যখন খারাপভাবে কাজ করে সেটাকে বলে ম্যাল ফাংশন। ওয়্যার, ম্যালওয়্যার, হ্যাঁ, ম্যাল মানে খারাপ, অ্যাডমিনিস্ট্রেশন ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, প্র্যাকটিস ম্যাল প্র্যাকটিস, হ্যাঁ, অর্থাৎ জিনিসটাকে খারাপভাবে করা। রাইটটার মানে এইটা নয় যে তুমি সেটাকে ম্যানেজ করবে, তার মানে এইটা নয় তুমি খারাপভাবে ম্যানেজ করবে। অ্যাডমিনিস্টার করবে মানে এই নয় যে তুমি খারাপভাবে অ্যাডমিনিস্টার করবে। দেয়ার ক্যান বি রেগুলেটরি মেজার্স ফর এনশিওরিং এডুকেশনাল ক্যারেক্টার অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যান্ড মেনটেনিং অ্যাকাডেমিক এক্সেলেন্স। কিছু নির্দিষ্ট নিয়ম থাকবে প্রত্যেকটা বিষয়ে, সেই নিয়মগুলো ফলো করে তোমাকে একটা স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে ফর মেনটেনিং অ্যাকাডেমিক এক্সেলেন্স, যাতে তুমি পড়াশুনোর একটা নির্দিষ্ট মানে পৌঁছতে পারো। দেয়ার ক্যান বি চেকস অন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ আর নেসেসারি টু এনশিওর দ্যাট দ্য academic needs of the to ensure that the administration is efficient and sound so as to serve the academic needs of the institution. অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনে চেক করা হবে, দেখা হবে যে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা, যাতে অ্যাডমিনিস্ট্রেশনটা ভালো অ্যাডমিনিস্ট্রেশন হয়, খারাপ অ্যাডমিনিস্ট্রেশন না হয়ে যায়। রেগুলেশনস মেড বাই দ্য স্টেট কনসার্নিং জেনারেলি দ্য ওয়েলফেয়ার অফ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স রেগুলেটিং লাইং ডাউন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড কোয়ালিফিকেশান। এক কথায় স্টেট নজর দেবে সোজাসুজি প্রত্যেকটা বিষয়েই, যাতে একটা মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশন মানে তুমি নিজের খুশি মতন চালাবে, যেমন খুশি চলবে এরকম হবে না। প্রত্যেকটা বিষয়ে স্টেটের নজরদারি থাকবে 2-3টে কারণে। প্রথম কারণ হচ্ছে যে কারণের মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশন তৈরি করা, সেই পড়াশুনোর মানটা যেন সঠিকভাবে থাকে, সেখানটায় ঠিক জায়গায় মানটা পৌঁছয়। এছাড়াও অ্যাডমিনিস্ট্রেশন চেক করা হবে, সব বিষয়ে স্টেটের খেয়াল নজরদারি থাকবে। ক্লিয়ার? 4, সাবজেক্ট টু এলিজিবিলিটি কন্ডিশনস। কী রে ভাই? সাবজেক্ট টু এলিজিবিলিটি কন্ডিশনস, কোয়ালিফিকেশানস প্রেসক্রাইবড বাই দ্য স্টেট বিং মেট, the unaided minority education institutions will have the freedom to appoint teacher lecturers by adopting any rational procedure of selection. Again, যে স্টেট থেকে কোনো সাহায্য নেয় না এরকম কোনো ইনস্টিটিউশন, সে ধরা যাক টিচার নেবে কি নন টিচিং স্টাফ নেবে, তো সে কিন্তু সরকার থেকে সাহায্য পায় না বলেই নিজের খুশি মতন টিচার নেবে বা নন টিচিং স্টাফ নেবে না। তাকেও পরীক্ষার ব্যবস্থা করতে হবে, তাকেও কোনো যোগ্যতা ঠিক করতে হবে, তার নিরিখে সে রিক্রুটমেন্ট করবে। 5, extension of aid by the state does not alter the nature and character of the minority education institution. The conditions can be imposed by the state to ensure proper utilization of the aid without, however, diluting the abridging the right under Article 31. অর্থাৎ এগেন স্টেট আবার সাহায্য করছে বললে ওই সব স্টেট সাহায্য করছে বলেই সব বিষয়ে মাথা গলাবে নাক গলাবে এরকম না। স্টেটের মতন সাহায্য করবে জেনারেল যে রেগুলেশনগুলো আছে সেগুলো দেখার জন্য, কিন্তু মাইনরিটি ইনস্টিটিউশনের যে বিশেষত্ব, যে রাইটস, সেইগুলো কিন্তু থাকবে, তারা নিজেদের মতনই অ্যাডমিনিস্ট্রেশনটা চালাতে পারবে। ওকে।